ছাত্রীরা, আজ আমরা ক্লাস 10-এর সিলেবাসের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতাটি আলোচনা করব। যেহেতু কবিতাটা একটু দীর্ঘ, তাই আমরা কয়েকটা পর্যায়ে আলোচনা করব। আজকে আমরা ভূমিকা অংশটি আলোচনা করছি। প্রথমেই বলি, কবি কাজী নজরুল ইসলামের লেখা এই প্রলয়োল্লাস কবিতাটি এটি আসলে একটি গান, একটি নজরুল গীতি, কথা ও সুর নজরুলেরই তৈরি করা। এই গানটি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি উদ্দীপনামূলক, উদ্দীপনাপূর্ণ গান। গানটি একটি রচনার একটি ইতিহাস আছে, সেটা আমি তোমাদের বলবো। কবির জন্ম, মৃত্যু, কবি স্বভাব বা কাব্য রচনা, কাব্য সম্ভার এসবই তোমরা তোমাদের পাঠ্যাংশে, কবিতাটি যেখানে রয়েছে বইয়ে, সব বইটি কবিতার শেষে তোমরা সবটা পেয়ে যাবে। কয়েকটি তথ্য আমি শুধু সেগুলোর সাথে যোগ করতে চাই। একথা আমরা বলে থাকি, নজরুলের নামের সঙ্গে একটা জনশ্রুতি আছে যে বীণায় কবি সুর তুলেছেন সে বীণা অগ্নিবীণা, আর যে বাঁশিতে কবি গান ধরেছেন সে বাঁশি বিষের বাঁশি। এখানে বলে রাখি, অগ্নিবীণা এবং বিষের বাঁশি এই দুটি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ। অগ্নিবীণা এটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ আমাদের জানা রয়েছে। এই কাব্যগ্রন্থটি 1922 সালে প্রকাশিত হয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছেন বিপ্লবী শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। একজন বিপ্লবীকে যখন একটা কাব্যগ্রন্থ উৎসর্গ করা হয়, তখন কাব্যগ্রন্থের মূল ভাবনা যে কী, সেটা আমাদের বুঝতে অসুবিধা হয় না। বারীন্দ্র কুমার ঘোষ হচ্ছেন বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের একজন অন্যতম নায়ক। তাকেই উৎসর্গ করা হয়েছে এই কবিতাটি, এই কাব্যগ্রন্থটি। এবারে আমরা দেখব যে এই যে প্রলয়োল্লাস কবিতাটি রচিত হচ্ছে, এটির প্রেক্ষাপট কী আছে। এই প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন আলোচকের, বিভিন্ন নজরুল সমালোচকের এবং যারা রিসার্চ করেছেন নজরুলের কবিতা নিয়ে, তাদের ভিন্ন মত আছে। অনেকে বলেন মহাত্মা গান্ধী পরিচালিত অসহযোগ আন্দোলন সেই সময় খুব চরমে উঠেছিল, সেই আবহেই কবিতাটি রচিত হয় 1920 খ্রিস্টাব্দে। অনেকে বলেন এটা 1920-তে রচিত হয়, সঠিক রচনা কালটা আমরা জানতে পারি না। আবার অনেকে, যেমন প্রখ্যাত নজরুল সমালোচক মুজাফফর আহমেদ, বলেছেন কবিতাটি 1922 খ্রিস্টাব্দে রচিত। এটার প্রেক্ষাপট হিসেবে আবার মুজাফফর রহমান একটা খুব অদ্ভুত তথ্য তুলে ধরেছেন। তিনি বলছেন যে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার যে পরিকল্পনা তখন মুজাফফর আহমেদরা করছিলেন, সেই পরিকল্পনাতে নজরুল নিজেও ছিলেন। এই বিশেষ করে রুশ বিপ্লবের প্রতি কবি নজরুলের একটা বিশেষ সমবেদনা বা খুব এই ভাবধারাটাকে তিনি বিশ্বাস করতেন। সেই প্রেক্ষাপটে, ওই কমিউনিজমের প্রেক্ষাপটেই সম্ভবত কবিতাটি রচিত, এবং এই সালটাও এখানে ডিফার করছে, আলাদা হয়ে যাচ্ছে। আগে 1920 বলা হয়েছিল, এখানে 1921 বা 22 বলা হচ্ছে। যাই হোক, 1922 সালে কবিতাটি প্রথম অগ্নিবীণা কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা আছে। তার প্রথম কবিতাই হচ্ছে প্রলয়োল্লাস। আর আরেকটা কথা বলে রাখি, এই কাব্যগ্রন্থেই কিন্তু নজরুলের বিশ্ববিখ্যাত বিদ্রোহী কবিতাটি রয়েছে। বিদ্রোহী কবি হিসেবে আমরা নজরুলকে চিনি, তাই বিদ্রোহী কবিতার জন্য এই কাব্যগ্রন্থে সেটা আছে। এবারে আমরা আসব যে প্রলয়োল্লাস কবিতাটির এমন নামকরণ কেন হলো। প্রলয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। প্রলয় একটা পৌরাণিক ভাবনা, যেখানে দেখা গেছে যে পৃথিবীতে যখনই পাপাচার পরিপূর্ণ হয়েছে, তখনই সেখানে প্রলয় ঘনিয়ে এসেছে, পৃথিবী ধ্বংস হয়ে আবার নতুন করে গড়ে উঠেছে। একে প্রলয় বলে, পুরাণে আছে। তা প্রলয় শব্দের অর্থ ধ্বংস, এবং উল্লাস শব্দের অর্থ হচ্ছে আনন্দ, অর্থাৎ হর্ষ। তাহলে ধ্বংস মানেই তো সেখানে বেদনা, সেখানে ক্ষতি, সেখানে দুঃখ। তাহলে তার সঙ্গে আনন্দ শব্দটিকে জুড়ে দেওয়া, উল্লাস শব্দটিকে জুড়ে দেওয়া, এটা একটা অদ্ভুত বিষয় বলে আমাদের কাছে মনে হতে পারে।
ধ্বংসের তো শুধুই দুঃখ হয়, ধ্বংসের কি আনন্দ হয়? হয় না, হতে পারে না। কিন্তু প্রকৃত অর্থে বোধহয় তা নয়, কারণ ধ্বংসই একমাত্র পারে পুরনোকে সরিয়ে দিয়ে, পুরনোকে অপসারণ করে সেখানে নতুনের সম্ভাবনার বীজ বপন করতে। অর্থাৎ ধ্বংস ছাড়া নতুন সৃষ্টি সম্ভব নয়। তাই এমন ধ্বংস আমাদের কাছে কাম্য হয়ে ওঠে যখন তা নতুনকে আহ্বান করে আনে। এখানে প্রলয়োল্লাস নামকরণটির মধ্যে আমরা এই বিষয়টির প্রতি একটা নির্দেশ দেখতে পাচ্ছি। ধ্বংস আর উল্লাস যখন একত্র হয় তখন তা পৃথিবীতে সৃষ্টির আনন্দ নিয়ে আসে। কবিতার মূল বিষয় যা রয়েছে, পুরো বিষয়টা আমরা যখন পড়ব আমরা দেখব যে ধ্বংস এবং উল্লাস, প্রলয় এবং আনন্দ, এই বিষয়টাকে কবি কীভাবে একত্রীভূত করছেন। মূল বিষয়বস্তুটা কবিতার যা, সেটা দুটো ডাইমেনশন আছে, দ্বিমাত্রিক কবিতা। প্রথমত, কবিতায় একটা কালবৈশাখীর আবহ আছে, অর্থাৎ পুরো কবিতাটা জুড়ে একটা কালবৈশাখী ঝড়ের চিত্রকল্প আছে। কালবৈশাখী তো ধ্বংস করে, আমরা জানি কালবৈশাখী, প্রবল ঝড় যখন বয়ে যায় তখন কালবৈশাখী সমস্ত পুরানো জীর্ণ জরাকে ঘুচিয়ে দেয়, যা কিছু শুকনো, যা কিছু মরে যাওয়া তাকে হটিয়ে দিয়ে নতুনের প্রাণ সঞ্চার ঘটায়। কালবৈশাখী এই জন্য আমাদের কাছে ধ্বংসাত্মক হলেও কাম্য। এইবারে দ্বিতীয় স্তরে রয়েছে কবিতাটির যে আরেকটা চিত্রকল্প আমরা দেখি কালবৈশাখীর পাশাপাশি। সেখানে দেখব যে ভারতবর্ষ যে সময় কবিতাটি রচিত হয়েছে সে সময় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ রয়েছে। এই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য যে বিপ্লবী আন্দোলন চলছে তা ক্রমশ প্রচণ্ড রূপ ধারণ করছে এবং এতটাই ধ্বংসাত্মক হয়ে উঠতে চলেছে যা সাধারণ মানুষের জীবনে ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে। কিন্তু আপাত দৃষ্টিতে তা সাময়িকভাবে ক্ষয়ক্ষতিজনক হলেও, ক্ষতিকর হলেও, তা আখেরে দেশের পক্ষে ভালোই হবে, দেশের পক্ষে সুফল বয়ে নিয়ে আসবে অনতি দূর ভবিষ্যতে। প্রচণ্ড বিপ্লবে ব্রিটিশ শাসনের ভিত্তি টলমল করে উঠবে, এই আরেকটা চিত্রকল্প। তাহলে আমরা কি দেখছি? পুরো কবিতাটার মধ্যে দুটো ছবি আছে, একটা কালবৈশাখীর ছবি, আরেকটা বিপ্লবীদের আন্দোলনের ছবি। এই দুটো বিষয়কে একাকার করে দিয়েছেন কবি। এই দুই স্তরকেই বিশ্লেষণ করা যায় আরও একটি তৃতীয় ছবির সাহায্যে। কালবৈশাখী প্রচণ্ড ঝড়, তাকে যেমন তুলনা করা যায় নটরাজের মূর্তির সঙ্গে। এই নটরাজ মূর্তি বিষয়টি একটু আলোচনার দাবি রাখে। নটরাজ শিবের একটি রূপ, নটরাজ শিবের একটি রূপ। শিব কথার অর্থ, সাধারণ অর্থ আমরা বুঝি মঙ্গলময় দেবতা বলে শিবের এই নাম। কিন্তু শিব যখন নবসৃষ্টির প্রয়োজনে ধ্বংসলীলায় মেতে ওঠেন তখন তিনি তাণ্ডব নৃত্য করেন। শিবের এই তাণ্ডব নৃত্যরত রূপকেই নটরাজ বলা হয়। এই নটরাজ মূর্তি আমরা সকলেই দেখেছি, নটরাজের মূর্তি, নৃত্যরত শিবের মূর্তি। এই নটরাজ মূর্তিকেই কবি এই দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পেরেছেন। এক হচ্ছে কালবৈশাখী ঝড়ের যে প্রচণ্ডতা সেটাকে বিবরণ দিতে গিয়ে নটরাজ মূর্তিকে আনতে পেরেছেন, আর বিপ্লবী আন্দোলনের যে প্রচণ্ড রূপ যা সাধারণ মানুষের মনে সম্ভবত ভয়ের উদ্রেক করছে সেই প্রসঙ্গেও নটরাজের নৃত্যের প্রসঙ্গ কবি আনতে পেরেছেন অতি সহজেই। পুরো কবিতাটা জুড়েই এইরকম একটা ছবি ছড়ানো রয়েছে। কিন্তু নটরাজের নৃত্য আপাত দৃষ্টিতে ভয় বা ভীতি উৎপাদন করলেও তা সবশেষে লাভদায়ক হয়, সুফল দেয়, নতুন সৃষ্টির বীজ বপন করে। সেই জন্য নটরাজের এই নৃত্য, কালবৈশাখী ঝড়, বিপ্লবী আন্দোলন উভয়কে একত্রিত করে এই কবিতাটি তিনটি মাত্রা, তিনটি ডাইমেনশন রচিত হয়েছে। আচ্ছা, এই নটরাজের যে চণ্ডমূর্তি তা কবি ব্যাখ্যা করেছেন বিভিন্ন টুকরো টুকরো ছবির মধ্য দিয়ে। কবিতাটি আমরা পড়ার সময় তাহলে কি মাথায় রাখবো? আমরা কবিতাটি পড়ার সময় দেখব যে কালবৈশাখী ঝড়ের রূপ, সেটার সাথে বিপ্লবী আন্দোলনের প্রচণ্ড রূপ কিভাবে মিলেমিশে গেছে এবং তাকে
প্রতিকায়িত করেছেন নটরাজের নৃত্য দিয়ে কবি কীভাবে। এই তিনটি দিক আমরা খেয়াল রেখে কবিতাটা পড়ব। এই হচ্ছে আমাদের প্রলয়োল্লাস কবিতার ভূমিকা অংশ। আজকে এই পর্যন্তই আমরা পড়লাম। এর পরের দিন আমরা মূল কবিতায় নিশ্চয়ই প্রবেশ করব। আমি চাই তোমরা এই বিষয়টা ভালো করে বুঝে নাও, তাহলে আমাদের কবিতাটা পড়তে খুব সুবিধা হবে। আজ তাহলে এটুকুই।